এখন সরকারের কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। এইটার একটা বডি পরিচালনা পর্ষদ আছে, সেই পরিচালনা পর্ষদের নিয়োগ দিবেন স্বাস্থ্যমন্ত্রী। ওখানকার যদি ওই এলাকায় মন্ত্রী থাকেন তাহলে মন্ত্রী অথবা স্থানীয় সংসদ এটা সভাপতি হবেন, জেলা প্রশাসক, সিভিল সার্জন, তারা সবাই মেম্বার। এটার সুন্দর স্ট্রাকচার আছে। 2019-এর পরে কোনো মিটিং এই সবার হয়নি। তখন আমার ইচ্ছা হলো যে কেন এই এত রুগী আমার কাছে আসে। তখন আমাদের একজন সাংবাদিক, নাম সূচনা, তাকে বললাম যে তুমি তো মেডিকেলের রিপোর্ট করো, তুমি একটু যাও, এই হসপিটালে এত রুগী আমার কাছে কেন আসে। তাহলে আমি প্রতিদিন ভাবলাম যে টাকা দিয়ে ঢাকায় পাঠাইতে হয়, এবং ঢাকায় তার থাকার জায়গা নাই, এবং মেডিকেলে গেলেই যে ভর্তি হইতে পারবে তার নিশ্চয়তা নেই। আমি 2 জন লোককে বেতন দিয়ে রাখলাম, ইমার্জেন্সিতে তারা থাকবে, যে বাবা তোমাদের বেতন আমি দিব, এরা যেন ঢাকার থেকে ফেরত না আসে, ইমার্জেন্সিতে অন্তত তারা ভর্তি হইতে পারে। এর জন্য আমি 2 জন লোককে বেতন দিয়ে ঢাকা মেডিকেল রেখে দিয়েছি, আর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দিই। ওখানে থাকার অন্তত 2-3 দিন তো থাকতে হবে, যে রুগীটা নিয়ে যাচ্ছে, এবং সব সিরিয়াস পেশেন্ট। এবং ওখানে যে অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সের দূরত্ব পরে আসবো। আমি একটা আমাদের সাংবাদিকের ফাইন্ডিং, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজের 65 কোটি টাকার যন্ত্র অকেজো হয়ে পড়ে আছে। রেডিওথেরাপি মেশিন কেনা হয় 18 কোটি 40 লাখ টাকায়, 7 বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে আছে। ক্যাথল্যাব মেশিন 8 কোটি 88 লাখ টাকার কেনা, জনবল সংকটে 7 বছরে একবারও ব্যবহার হয়নি। নিম্নমানের যন্ত্র কেনার কারণে এমআরআই বারবার নষ্ট হয়। বাজেট সংকটে হিলিয়াম গ্যাস কিনতে না পারায় 3 মাস বন্ধ এমআরআই মেশিন। 6 মাস ধরে 4 কোটি 82 লাখ টাকার ডিজিটাল এক্স রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। একদিকে হাসপাতালে যেমন প্রচুর রোগীর চাপ, অন্যদিকে চিকিৎসা নিতে আসা গ্রামের মানুষকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিতে দালালদের দৌরাত্ম্য। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, রোগীদের চরম অবস্থানের সুনাম হারাচ্ছে হাসপাতালটি। আমি বললাম হসপিটালে আমি একটা মিটিং করব। তো হসপিটাল কর্তৃপক্ষ বলল, স্যার এটা তো কমিটি এখনও সরকার থেকে আসে নাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটা আলোচনা সভা করব। তোমরা একটা আলোচনা মত বিনিময় সভার আয়োজন করলেন। সেখানে আমি হসপিটালটা ঘুরে দেখলাম, ওখানে এত সুন্দর স্ট্রাকচার, এত ভালো ভালো ডাক্তার সব আছে, তাহলে চিকিৎসা হচ্ছে না কেন? এই যে এইসব কারণ। ওখানে আইসিইউতে অনেক মেশিন অকেজো। আমি বললাম অকেজো কেন আইসিইউতে মেশিন? বললো স্যার ওই যে কোম্পানির থেকে মেশিন কিনেছে রিএজেন্ট কিনতে হবে ওই কোম্পানির থেকে, আর যার কারণে আমাদের যে বাজেট ওই রিএজেন্টের দাম বেশি, আমি ওই রিএজেন্ট কেনার পয়সা আমার নাই, যার জন্য অকেজো। তো এই যে অব্যবস্থাপনা, অপরিকল্পিতভাবে হসপিটালগুলো চলছে, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলাম। ভালো মানুষ, ভালো কিছু করতে চান। আমি বললাম যে আপনি একদিন আমার হসপিটালগুলো একটু দেখেন, আপনি গেলে অন্তত আমি কিছু সাহায্যটা আপনাকে বুঝাইতে পারবো সমস্যাগুলো। বলে দেখেন আমি সব জায়গায় যাই, না জানায় যাই, হঠাৎ যাই। তো যাই হোক, তো ওনার ইচ্ছা আছে। এটা হলো একটা, ওখানে একটা বক্ষব্যাধি হসপিটাল আছে, দেখবেন ওখানেও একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটায় কোনো রুগী নাই, ওখানে কোনো রুগী নাই। 3 জন রুগীকে মাসিক বেতনে ভাড়া দিয়া করে ওখানে রাখা হয়েছে, এটাও একটা প্রতিবেদন আছে, যাতে ওই ডাক্তাররা ওখানে ঠিক মতো পায়। বাজেট কিন্তু সরকারের যাচ্ছে। এইটা আপনারা কেউ চাইলে আমি শেয়ার করতে পারি, আমার কাছে আছে, নিয়ে নিতে পারেন। এইটা হলো আপনার হসপিটালের অবস্থা। আসি এখন এই যে আরেকটা বলছেন সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম 3% চাইছেন। আমি বললাম দেখেন, আমার যারা এই বরাদ্দগুলো ডিস্ট্রিবিউশন কাজগুলো যারা করবে সেই সব কর্তৃপক্ষ, আমি সঙ্গত কারণে তাদের নাম বলছি না, তাদের সাথে আমি বললাম দেখেন আমি প্রথম এমপি হয়েছি, আরও স্বতন্ত্র আমার প্রতিপক্ষ আছে, আমাকে ভুল ধরে একটা ভুল পাইলে এমনভাবে মিডিয়াতে আসবে, আমি কিন্তু আপনারা রাস্তাঘাট বিল্ডিং যা করেন আপনাদের মতন আপনারা করেন,
আমি কিন্তু এই আমার ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে রাস্তার কাজ গুণগত মানের হলো কিনা, বিল্ডিংয়ের স্ট্রেংথ ঠিক হলো কিনা, আমি বুয়েটের থেকে লোক আনাবো, টেস্ট করাবো, তারপরে কিন্তু আমি এগুলো মিডিয়াতে দিয়ে দেব। আর এই গরিবের কাবিটা এইগুলো ঠিক মতন আমি 100% চাই। বলছে স্যার আপনি বরাদ্দ দেওয়ার মালিক হলে আপনি দিয়ে দিবেন, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। তবে স্যার আপনার মতন বক্তব্য আগের এমপি সাহেবও বলছিলেন, কিন্তু 40%-এর বেশি উনি করতে পারেন নাই। তাই আমি বললাম কেন 40% কাজ হবে কেন? আমার তো কোনো কিছুর নিতে হবে না এখান থেকে, তাহলে আমার 40% কেন নিতে হবে? কাজ 40% হবে কেন? তো স্যার আপনি দেখেন আমার যাদের, আমি বললাম কি 12টা ইউনিয়ন আমি কাজগুলো 12টা ইউনিয়নে ভাগ করে দিলাম, যেখানে যেভাবে দরকার রাস্তার কাজ, সংস্কারের কাজ, কাবিখার কাজ সব দিলাম। তো একজনের কাছে বরাদ্দ দেওয়া হলো 1 লক্ষ টাকা। বললো যে আমার এখানে এত ফিট রাস্তা, এখানে সংস্কার করতে হবে, কত লাগবে? 3 লাখ টাকা লাগবে। তো 3 লাখ টাকা লাগবে, তো ঠিক আছে তুমি তাই দরকার নেই, 1 লাখ টাকা নাও। ওই সে রাগ করে চলে গেল। তারপর আবার তাকে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে 3 লাখ টাকাই তুমি নাও বাবা, কিছুই হবে না। তা আমি মোটর সাইকেল দিয়ে 2টা লোক পাঠালাম যে তুমি দেখে আসো তো ওই রাস্তাটার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে স্যার রাস্তাটার কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, তা 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতি 0 টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি, তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। তাহলে আমার মূল জায়গা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা আর দুর্নীতি মুক্ত করা। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, এবং পার্লামেন্টের সদস্য আমরা যেখানে আসি, আমাদের স্বতন্ত্র আমরা বসি কিন্তু বিরোধী দলের পিছনে, আনিস ভাইদের পিছনে আমরা বসি। ওনরা 11 জন, খুব বেশি 3 থেকে 4 জনের বেশি থাকেন না। তো আমি লক্ষ্য করি তো কে কি বলে। তা আনিস ভাইয়ের একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে। আনিস ভাই খুব, এবং উনি যখন কথা বলেন হোমওয়ার্ক করে যান, হোমওয়ার্ক করে উনি কথাটা কি আমি রিপিট করছি। সেটা হলো উনি বলেছেন একদিনকে যে বিবিএসের গণশুমারি ও গৃহ গণনা প্রতিবেদন অনুযায়ী 2022 সালে 15 থেকে 24 বছর বয়সের তরুণদের সংখ্যা প্রায় 3,16,00,000, এবং এদের 40% অর্থাৎ 1,30,00,000 তরুণ নিষ্ক্রিয়, যারা শিক্ষায় নেই, কাজে নেই এবং কোনো প্রশিক্ষণও নেই। তা অন্যতম কারণ হলো বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলাম ঠিক হচ্ছে না। এবং উনি কয়েকটা দেশের এর সাথে দিয়েছেন এক্সাম্পল, খুব ভালো বলেছেন, আই অ্যাপ্রিসিয়েটেড দ্যাট।